মুফতি আমির হামজা আমার অত্যন্ত প্রিয় একজন আপনার বক্তা। ওনার ওয়াজ আমি মন খারাপ হইলেই শুনি, এবং উনি বিখ্যাত হয়েছে ওই যে আপনার দেখতেছে জাহাঙ্গীরনগরে আপনার সকালবেলা উনি যাই দেখে যে মদের বোতল দিয়ে আপনার কুলি করতেছে, যদিও আপনার জাহাঙ্গীরনগর ডিপার্টমেন্টটা ওই সময় খোলাই হয়নি। সো আরেকটা হলো যে রাজনীতির ব্যাপারে আপনার মুফতি আমির হামজার বিষয় নিয়ে কথা বলতে হবে কেন টকশোতে? প্রথম কথা হলো এটা যদি বিনোদন ক্যাটাগরিতে একটা বিনোদন শো হয় তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিনোদন ক্যাটাগরিতে আমরা লাভ করতে পারি এটা। হ্যাঁ, আমার মনে হয় এই জন্য এই বিষয়টি নিয়ে এখন কথা হচ্ছে, কারণ হচ্ছে যে সম্প্রতি আমরা দেখছি যে অনেকগুলো দেশের রাষ্ট্রদূত জামায়াতে ইসলামের নেতাদের সঙ্গে দেখা করেছেন এবং তারাও সেটি বলছেন এবং মিডিয়াতেও সেই খবরগুলো আসছে, এবং এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে জামায়াতকে অন্যান্য বারের চেয়ে এবার বেশি গুরুত্ব পাচ্ছে। জামাতের সাথে এর আগেও বৈঠক করছে কম বেশি, এবার হয়তো বেশি করতেছে এবং বেশি চোখে পড়ছে যেহেতু পরিস্থিতি চেঞ্জ হয়েছে, আওয়ামী লীগ নাই। এটা একটা আরেকটা হলো যে রাজনীতি এখানে কে ক্ষমতায় আসবে না আসবে, এটা তো এটা মুফতি আমির হামজা হয়তো ট্রাম্পের বন্ধু মানুষ, ট্রাম্প সকাল বিকাল তারা ফোন করে জানায় যে আপনাদের ক্ষমতা আনার জন্য আমি হোয়াইট হাউসকে প্রস্তুত রাখছি, সেটা একটা হইতে পারে। তো তাহলে বাংলাদেশের রাজনীতি কে ক্ষমতায় আসবে না আসবে এই সিদ্ধান্ত ট্রাম্প মোদি দিবে? তাহলে মোদি দিলে যদি এটা সমস্যা হইতো, হ্যাঁ, ব্যাপক সমস্যা, সমালোচনা আপনারা করছেন, তো এখন আপনারা কোন সাহসে, কোন মুখে, আপনার তো লজ্জা হওয়া উচিত, কিভাবে বলেন যে আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসবে? আমেরিকা যদি চায়ও জামাত ক্ষমতায় আসবে এবং সেটা জামাতের একজন নেতা হয়ে, সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে আপনি যদি বলেন, তাহলে তো আপনার রাজনীতি বলে আর কিছু থাকে না। কারণ এর আগে মোদি চেয়েছিল কে ক্ষমতায় আসবে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, সেটার প্রতিবাদ যদি আমরা সম্মিলিতভাবে করে থাকি, আজকে ট্রাম্প চায় বা আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসবে এবং এটা গর্বভরে আপনারা যখন প্রচার করেন, আপনার তো রাজনীতি বলে কিছু থাকে না, আপনার রাজনীতি নাই। তার মানে আমরা এখানে 5 তারিখের পরে এখানে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা কি আমেরিকান মানুষ এসে গণ অভ্যুত্থান করে দিয়ে গেছে, জীবন দিচ্ছে? কিন্তু বাংলাদেশের মানুষ করছে। এখানে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না, সেটা তো আমেরিকা সিদ্ধান্ত নেবে না। জামাত ক্ষমতায় যাবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাংলাদেশের জনগণের নাই, তাহলে এটা ট্রাম্পের কাছে চলে গেছে, এখন আমেরিকার আসতে। তাহলে এটা ভালো, এটা আমরা জানলাম যে আমরা এখানে 5 তারিখের পরে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো রাজনীতি চাই। আরেকটা হলো যে জামাত ইসলাম যে ধরনের রাজনীতির কথা বলতেছে, আপনি মানে যে বক্তার কথা বললেন, বাংলাদেশপন্থী রাজনৈতিক দল কোনগুলো যদি একটু বলেন আমাকে। বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো সবগুলোই 5 তারিখের পরে, মানে আওয়ামী লীগ ছাড়া, কিন্তু সেটা তাদের প্রমাণ করতে হবে। এখন ক্ষমতায় আসার জন্য যখন কেউ বলবে যে আমেরিকা আমাদেরকে মানে দেখতে চায় ক্ষমতায়, হ্যাঁ, তাহলে বুঝবো যে আপনি বাংলাদেশপন্থী রাজনৈতিক দল হিসাবে আপনি বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছেন। আপনি যদি বলতেন যে হ্যাঁ বাংলাদেশের মানুষ চায় আমাদের, আমরা ক্ষমতায় আসি, দেখতে চায়, কোনো সমস্যা ছিল না। আপনি কিভাবে বলেন যে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসে? আমেরিকা চাওয়া, আমেরিকা চায় বা বাংলাদেশের বাইরের কোনো একটা শক্তি চায় কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, এইটা হলো ওই রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতি করার অযোগ্যতা, তার রাজনীতি করার ম্যান্ডেট হারিয়ে যাওয়া উচিত, সহজ কথায়। সেটা যে দেশই হোক, তার রাজনীতি করার আর মোরাল কোনো রাইটস, মোরাল কোনো এখতিয়ার থাকে না, কারণ সে জনগণের রাইটসকে, জনগণের ক্ষমতাকে বাই দিস টাইম আন্ডারমাইন করে বসে রয়েছে। ফয়েজ আহমেদ, আপনার কাছে আসতে চাই, যে প্রসঙ্গে তখন জিজ্ঞেস করেছিলাম যে গতকাল তো এই আলোচনার সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন, গণভোট নিয়ে যে আলোচনাটি হয়েছে, বলা হচ্ছে যে সেটি বিষয়ে মতৈক্য হয়েছে। একটু যদি আমাদেরকে পরিষ্কার করে বলেন যে গণভোটটা আসলে কি বিষয়ে হবে, এবং এই গণভোটের পর যদি গণভোটে জুলাই সনদের পক্ষের শক্তিও বিজয়ী হয় এবং তারপরে সাধারণ নির্বাচনে যদি এমন এমপিরা সংখ্যাগরিষ্ঠ হন যারা জুলাই সনদের বিপক্ষে আছেন, তাহলে সেক্ষেত্রে আসলে কিভাবে তাদেরকে বাধ্য করবেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে? না, সেটা তো হচ্ছে যে গণভোটের সঙ্গে এখানে মূল প্রশ্ন যেটা, সেটা আমি একটু যদি ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কিন্তু এক একটি দল এক এক অবস্থানে খুব রিজিট অবস্থায় ছিল। কিন্তু একটা ডেভেলপমেন্ট সেটা হচ্ছে সবগুলি রাজনৈতিক দল মনে করে জুলাই সনদের একটি আইনি ভিত্তি প্রয়োজন। সে আইনি ভিত্তির নানান ধরনের প্রস্তাব এসেছে, তার মধ্যে একটি প্রস্তাব হচ্ছে গণভোট। এই গণভোটের বিষয়ে সবগুলি রাজনৈতিক দল এক হয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল বলছে যে সাধারণ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে সেই একই দিন হয়তো ভিন্ন ব্যালটে গণভোটটা অনুষ্ঠিত হতে পারে। গণভোটটা কি প্রেক্ষাপট, সেটা হচ্ছে যে জুলাই সনদে গৃহীত যে সমস্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলি পরবর্তী সংসদ একটা নির্দিষ্ট হাতে সময় বলে দিবে। সেটা যেই গণভোটের জন্য যেই প্রজ্ঞাপন হবে বা যেই ধরনের আইনি ভিত্তি তৈরির ব্যবস্থা হবে তার আলোকে লেখা থাকবে। সেই সময়ের মধ্যে এই যেই প্রস্তাবগুলি সব রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত এসেছে সেগুলি বাস্তবায়ন করবে পরবর্তী পার্লামেন্টের জন্য। এখন
যেটা হচ্ছে যে এই গণভোটের প্রক্রিয়াটার চূড়ান্তকরণ এবং গণভোটের ঠিক কী টেক্সটটা লিখিত থাকবে গণভোটের জন্য, ব্যালটে কি মানুষের কাছ থেকে কি মানুষকে পুরো জিনিসটা জানানোর প্রক্রিয়াটা কি হবে, এগুলি নিয়ে সামনের দিনগুলিতে এটা চূড়ান্ত হবে। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা চূড়ান্ত করার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে আসা সক্ষম গণভোট হবে। কবে হবে সেটি আমরা কবে নাগাদ জানতে পারবো? আশা করা যায় সপ্তাহ খানেকের মধ্যেই হয়তো জানা সম্ভব হবে এটা, যে প্রক্রিয়ায় কাজ করছে আর কি এখন। রুমিন ফারহানা, যে বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, যদি গণভোটে জুলাই সনদের পক্ষে জনগণ রায় দেয়, তাহলে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো সেগুলো আসলে কিভাবে মীমাংসা হবে? দেখুন, গণভোটের ব্যাপারে আমি নিজে খুব পরিষ্কার নই। কেন নই? 84টা বিষয়ে আমাদের ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, ধারা 84টা, এর মধ্যে 34টা বিষয়ে কনস্টিটিউশন রিলেটেড, এবং এই 34টা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে না হবে সেটা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে দলগুলোর মধ্যে। এখন আপনি ব্যালটে কি করবেন? আপনি কি ব্যালটে 84টা ধারা দেবেন? নিশ্চয়ই নয়। তাহলে একটাই প্রশ্ন থাকবে, আপনি কি সংস্কারের পক্ষে নাকি পক্ষে নন। সো যেই মুহূর্তে আপনি হ্যাঁ ভোট দিচ্ছেন তার মানে আপনি রিফর্মের পক্ষে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের 99% ভোটই হ্যাঁতে যাবে। এমন কোনো দল নাই যারা বলছে যে না, রিফর্ম আমরা চাই না। সকলে রিফর্ম চায়, কেউ হয়তো এভাবে চায়, কেউ হয়তো একটু অন্যভাবে চায়, কিন্তু রিফর্ম সবাই চায়। এখন যেই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা যেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমার মনে হয় না যে সেগুলো প্রতিপালন করার ব্যাপারে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে, কারণ তারা তো এই আলোচনার মধ্যেই বলে দিয়েছে যে এই বিষয়গুলোতে তারা একমত হচ্ছে না। তাহলে এই গণভোটের তাৎপর্যটা কি থাকছে? গণভোটের কারণ বাকি বিষয়গুলোতে তো এমনিতেও আপনারা একমত হয়েছেন, যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো বাস্তবায়িত হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আমাদের যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে এই যে 84টা বিষয় সংস্কারের, এই 84টার ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো একমত হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পলিটিক্যাল পার্টিগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে না রাজি জনগণের ম্যান্ডেট নিয়ে কথা না বলছে, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে এটাকে তো জনগণের কথা ধরতে পারেন না। এখন যারা ঐক্যমত কমিশনে বসছে তারা তো আসলে কেউ মানুষের ভোট নিয়ে ইলেক্টেড হওয়া মানুষ নন। সো তারা তাদের মতটা দিচ্ছেন, কিন্তু আদৌ এই সংস্কার মানুষ চাইছে কি চাইছে না সেটা আসলে সরাসরি কেবলমাত্র দেশের মানুষই বলতে পারবে। সে কারণেই গণভোটের বিষয়টা সামনে আসছে। জি রুমিন ফারহানা, আরেকটি বিষয় যেটি নিয়ে অনেক বেশি এখন আলোচনা হচ্ছে, যেহেতু সামনে নির্বাচন এবং নির্বাচনে যেহেতু বিএনপি এবং জামায়াত তাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, এবং যেটি অনেক জায়গায় আপনি জানেন যে বলা হচ্ছে যে জামায়াত আরও 1 বছর আগে থেকে তাদের নমিনেশন ঠিক করে রেখেছে যে কারা নমিনেশন পাবে। বিএনপি এখনো পর্যন্ত, আপনি যেমন একটু আগেই বলছিলেন যে এক একটি আসনে প্রায় 7 থেকে 10 জন প্রার্থী আছেন যারা মনে করেন যে আমাকেই দলের নমিনেশন দেওয়া উচিত। এই বিষয়টি আসলে ঠিক কিভাবে বিএনপি এই নির্বাচনের আগে সুরাহা করবে, সেটি কি তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে কিনা? আর যে প্রশ্নের উত্তর আপনি চাইলে দিতে পারেন সেটি হচ্ছে যে আপনার যে আসন ব্রাহ্মণবাড়িয়া 2, আপনি যেমন বলছিলেন যে জনমত জরিপ করে সেখান থেকেই যেহেতু নমিনেশন দেয়া হবে, তার মানে কি এই যে দল যদি নমিনেশন নাও দেয় সেটি আপনি মেনে নেবেন? আচ্ছা, প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল যে এইবার এই মনোনয়ন প্রক্রিয়াটা ঠিক বিএনপি আসলে কিভাবে হ্যান্ডেল করবে, যেহেতু জামায়াত অলরেডি 1 বছর আগে থেকে করে তারা সেখানে প্রচারণাও শুরু করে দিয়েছে। আমাদের দলের একটা সিদ্ধান্ত এসছে এরকম যে যারা সরকারে যাবে, এমপি প্রার্থী হবে, মন্ত্রিত্ব পাবে কেউ কেউ, তারা দলের কোনো গুরুত্বপূর্ণ পদে তাদেরকে আর এলিভেটেড করা হবে না, প্রমোশন দেওয়া হবে না। আর যারা এমপি হচ্ছেন না বা যাদেরকে নমিনেশন দেওয়া হবে না কিংবা সরকারে রাখা হবে না, তারা দলের মূল দায়িত্বে থাকবেন। সো এই যে কনসেপ্টটা, এটাতে হয় কি সকলকেই কম বেশি অ্যাকোমোডেট করা হয় যে ঠিক আছে তোমাকে আমি নমিনেশন দিলাম না, বাট তোমাকে আমি দলের একটা ভালো পজিশনে দিলাম, আর তোমাকে হয়তো এমপি ক্যান্ডিডেটে দিচ্ছি না, তোমাকে আমি উপজেলা চেয়ারম্যানের জন্য আমি তোমাকে নমিনেশন দিচ্ছি। আমাদের দেশে যেহেতু স্থানীয় সরকার নিয়ন্ত্রণটা এমপির হাত দিয়ে হয় এবং এমপিরা যেহেতু তাতে খুশি, কারণ স্থানীয় সরকারের কোটি 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 টাকার ডিলিংয়ের মধ্যে তারা নিজেকে জড়াইতে পারে, সো সে কারণে তারা আসলে স্থানীয় সরকারটা ছাড়তে চায় না। কিন্তু একটা উপজেলা চেয়ারম্যানের যেই কাজ সেটা মূলত একজন এমপি করে, এটা আসলে করার কথা না। এমপি হচ্ছে ল মেকার, পলিসি মেকার, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা তাদের মতামত দিবে। কিন্তু এই কোথায় কোন রাস্তায় কত বরাদ্দ যাবে, কয়টা টিন যাবে আর কয়টা যাবে, প্রতিবন্ধী কার্ড যাবে, এটা কিন্তু এমপির কাজ না, কিন্তু এমপি এটা করে, কারণ এটা কিন্তু কিছু কিছু ফাইন্যান্সিয়াল লাভ আছে। সো এই যে এই ডিফারেন্সটা মেক করা যে ঠিক আছে তোমাকে আমি ল মেকার বানাচ্ছি না সঙ্গত কারণেই, কিন্তু তোমাকে আমি উপজেলা চেয়ারম্যান দিচ্ছি কিংবা তোমাকে আমি দলের একটা ভালো পদে আনছি, এটাও কিন্তু একটা রিওয়ার্ড। এটাও কিন্তু এই যে ত্যাগ সহ অন্যান্য যেই
মানে ক্রাইটেরিয়াগুলো আমি দিলাম সেটা স্যাটিসফাই করে। আর সো ফার আই এম কনসার্ন, এই উত্তরটা আসলে আমি বহুবার দিয়েছি, যেহেতু এখনো একেবারেই কোনো রকম কোনো দলের মিটিংও হয়নি, এখনো শরিকদের কোন আসন ছাড়বে সেটাও আমরা জানি না, কিংবা দল কাকে কোন আসন থেকে মনোনয়ন দেবে সেটাও আমরা জানি না। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে কমেন্ট করাটা খুবই ইটস টু আর্লি। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই এবং অন্যদের কাছেও এটি আমি জানতে চাইবো, সেটি হচ্ছে যে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি 17 বছর পর গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই সেটি সবার অনেক মনোযোগ কেড়েছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে উনি বিবিসি বাংলা এবং ফাইন্যান্সিয়াল টাইমস দুটো যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমকে উনি ইন্টারভিউ দিলেন। সবসময় কেন আমরা দেখি যে আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি যে উনি বিদেশি গণমাধ্যমে ইন্টারভিউ দিতে বেশি মানে স্বচ্ছন্দ বোধ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এরপরে আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসও তাই করছেন। এখন আমরা দেখলাম যে জনাব তারেক রহমানও বিদেশি গণমাধ্যমকে বেছে নিলেন। এটার কারণটা কি আসলে? দেশি গণমাধ্যমে ইন্টারভিউ দিতে আসলে কেন এত অনীহা? না, একদমই অনীহা না। দেখুন, দেশে অনেকগুলো গণমাধ্যম আছে। আজকে যদি উনি চ্যানেল 24-কে ইন্টারভিউ দিতেন, তাহলে বাকি যে চ্যানেলগুলো আছে তারা প্রত্যেকেই মনক্ষুণ্ণ হতেন এবং ভাবতেন যে কেন চ্যানেল 24, ওয়াই স্পেসিফিক্যালি চ্যানেল 24। কিংবা তিনি যদি আরেকটা কোনো চ্যানেলকে দিতেন তাহলে অন্য চ্যানেলগুলো মনক্ষুণ্ণ হতো, এবং এটা স্বাভাবিক মনক্ষুণ্ণ হওয়াটা। এবং দীর্ঘ 17 বছরের যেই গ্যাপটার কথা আপনি বলছিলেন, আজকে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই এটা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে আমি তো কথা বলেছি, কিন্তু বাংলাদেশের আইন এমনই করা হয়েছিল ফ্যাসিস্টের সময়ে যে আপনারা চাইলেও সেটা প্রকাশ করতে পারেন নাই, প্রচার করতে পারেন নাই। আমি তো জনসমাবেশগুলোতে ভাষণ দিয়েছি, সত্যি তো উনি জনসমাবেশগুলোতে ভাষণ দিয়েছেন, উনি আমাদের কর্মী সমাবেশগুলোতে সব সময় কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা উনি স্কাইপের মাধ্যমে উনি যেটা করতেন, ওনার বক্তব্য তো ফেসবুকে সব সময় ছিল, কিন্তু সেখান থেকে কোনো অংশ নিয়ে প্রচার করা বা প্রকাশ করা এটা বাংলাদেশের গণমাধ্যমের পক্ষে সম্ভব ছিল না। সো এই কারণেই এই 17 বছরের একটা গ্যাপ তৈরি হয়েছে। কিন্তু তিনি নিজেই বলেছেন তিনি খুব দ্রুতই বাংলাদেশে আসবেন, তিনি নির্বাচনে অংশ নেবেন, এবং বিএনপির ব্যাপারে আমরা সকলেই আশাবাদী যে বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে, কোনো দলের সঙ্গে জোট করবারও খুব একটা প্রয়োজন হয়তো হবে না বিএনপির। বিএনপি এককভাবেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করতে পারবে। তবে একই সঙ্গে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে সকলকে তিনি সঙ্গে নিয়ে সরকারটা চালাবেন, এবং বাংলাদেশে গত 17 বছরে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো ছাড়া, মানে 14 দল ছাড়া আর সকল দল কিন্তু কম বেশি সাফার করেছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ বা 12 দলীয় জোট বিএনপির সঙ্গে আন্দোলনে ছিল, তাদের প্রত্যেককে নিয়েই কিন্তু আগামী সরকার গঠন করা হবে। আর উনি যখন দেশে ফিরবেন তখন তো আপনাদের সবার কাছেই উনি কথা বলবেন, সবার সামনেই উনি ওনার বক্তব্য দেবেন, এবং সম্ভবত তিনি একটা প্রেস কনফারেন্স করবেন, তিনি বাংলাদেশে ফিরে প্রেস কনফারেন্স করবেন। জনাব ফয়েজ আহমেদ, আপনার কাছে যেতে চাই। এনসিপির নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, ওনার একটি বক্তব্য আপনি নিশ্চয়ই বুঝেছেন আমি কোন বক্তব্যের কথা বলছি। উনি বলেছেন যে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে, এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে। পুরো সরকারি কি আসলে সেফ এক্সিট নিয়ে, আপনারা কি সেফ এক্সিট নিয়ে চিন্তিত? আপনি উপদেষ্টা নন না, দেখুন, আমার কাছে সরকারের কোনো উপদেষ্টার অ্যাপ্রোচে মনে হয়নি কেউ সেফ এক্সিট নিয়ে চিন্তিত। এই সরকারের সৃষ্টি একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই সরকারের যারা দায়িত্ব নিয়েছেন তারা জেনে শুনে বুঝেই দায়িত্ব নিয়েছেন, কি পরিস্থিতিতে কোথায় দায়িত্ব নিচ্ছেন। সুতরাং এখানে এমন কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা এমন কোনো পরিস্থিতি সামনে আসন্ন নয়। এই অনুষ্ঠানে একজন এনসিপি নেতা এসে কিন্তু একজন উপদেষ্টার নামও বলেছেন, যার ফলে যদি কারো সুনির্দিষ্ট নাম বলে থাকে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ওই ব্যক্তির কাছ থেকে শোনা, তার বক্তব্যটা আমি না দিই। তো এটা নিয়ে সেফ এক্সিট নিয়ে চিন্তিত নয়। জনাব নাহিদ ইসলাম, তাকে আমি দুইভাবে দেখি। প্রথমত, উনি জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় পোস্টার বয় আমার কাছে মনে হয়। বিকজ উনি যেদিন শহীদ মিনারে এক দফা ঘোষণা করেন, সেদিন তিনি নিজের মৃত্যুর পরোয়ানায় পড়ছিলেন। যদি সেদিন সেই এক দফা যদি বাস্তবায়ন সম্ভব না হতো, তাহলে নাহিদদের পরিণতি কী হতো এটা আমরা সবাই ধারণা করতে পারি। সেটা এক বাস্তবতা। পরবর্তীতে এই অভ্যুত্থানের সামনের সারির যারা যোদ্ধা, তাদের নেতৃত্বে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল, তাদের একাংশ, সেটা হচ্ছে এনসিপি। একটি রাজনৈতিক দলের উনি এখন প্রধান। সুতরাং আমি এখানে তার একটা রাজনৈতিক চরিত্র পাই, যেটা অভ্যুত্থানের সময়কার বা অভ্যুত্থানের শক্তি হিসেবে একরকম, পলিটিক্যালি তার পলিটিক্যাল নানান বক্তব্য থাকবে, না পলিটিক্যালি নানান পলিটিক্সে অনেক কিছু বক্তব্য থাকে গেইন করার জন্য। আমি ঠিক কিছু হিসেবে না, আমি বলছি যে উনি পলিটিক্যাল পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন, সেই জায়গা থেকে একরকম ওনার অবস্থান থাকতে পারে। আবার দেখুন, অভ্যুত্থানে ওনাদের যে স্যাক্রিফাইস, ওনাদের যে অংশগ্রহণ, ওনাদের যে সাহস বা ঝুঁকি নেওয়ার প্রবণতা, তার কারণে ওনাদের মধ্যে কিন্তু পুরো জাতির মধ্যেই কিন্তু এক ধরনের প্রচুর প্রত্যাশা তৈরি হয়।
অভ্যুত্থানে সরাসরি যারা অংশ নিয়েছেন বা নেতৃত্বে তাদের প্রত্যাশা আমার আপনার তুলনা হয়তো বেশি থাকবে, খুব স্বাভাবিক। তো সেই জায়গায় নানান কারণে ফ্রাস্ট্রেশন কিন্তু ওনাদের মধ্যে আসতে পারে, এটা খুব অবাস্তব কিছু নয়। এই অল্প সময় একটা উত্তাল সময়ের মধ্যে লেস ক্যাপাসিটি নিয়ে এবং চরম অসহযোগিতার মধ্য দিয়ে কাজ করতে যাওয়া একটা সরকারের কাছ থেকে হয়তো তিনি কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে যেভাবে প্রত্যাশা পারফরমেন্স আশা করেছেন, উনি হয়তো ভেবেছেন যে এই উপদেষ্টাকে দিয়ে আমরা সবচেয়ে বেশি, ওনার আশা হয়তো পূরণ হয়নি, সে কারণে বলতে পারেন। কিন্তু উনি কী কারণে বলেছেন, কাদের বিষয়ে বলেছেন, আমার মনে হয় এটা ওনার সঙ্গে আলাপ করলে আরও বেশি বিস্তারিত জানতে পারবো। আমি সরকারের ইনসাইডার হিসেবে এতটুকু বলতে পারি, আমি সরকারের কোথাও কোনো সেফ এক্সিটের কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। জনাব রেজাউল করিম রনি, আপনি কি নাহিদ ইসলামের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? আপনারও কি মনে হয় যে এটি একটি রাজনৈতিক বক্তব্য বা ওনার এক্সপেকটেশন ছিল অনেক বেশি, সেজন্য উনি এরকম বলছেন? দেখেন, অভ্যুত্থানের পরে যেইভাবে একটা রাষ্ট্র পুনর্গঠিত হওয়া দরকার ছিল সেভাবে হয় নাই, সেই হতাশা তো আছেই, এবং সেই হতাশার কারণে এই ধরনের বক্তব্য দেওয়া খুবই স্বাভাবিক। আরেকটা হলো, অভ্যুত্থানের পরপরই আমরা যেটা বলছিলাম যে হয় পূর্ণাঙ্গ ক্ষমতা ছাত্রদের নেওয়া উচিত ছিল, আর নয় একদমই নেওয়া উচিত ছিল না। কিন্তু কয়েকজন ছাত্র প্রতিনিধিকে এই ক্যাবিনেটের মধ্যে সংযুক্ত করার মধ্য দিয়ে পুরানা কাঠামোটাই টিকায় রাখা, বিশেষ করে ধরেন আপনি এই আমলাতন্ত্রের কথাই যদি ধরেন, টিকায় রাখার মধ্য দিয়ে এই জনগণের যে পাহাড় পরিমাণ প্রত্যাশা তৈরি হলো সেটা পূরণ করার তো সম্ভব হলো না, এবং সম্ভব না হওয়ার দায়টা তো বড় অংশে ছাত্রদেরকেই পোহাতে হচ্ছে। কিন্তু মাত্র তো 3 জন প্রতিনিধি ছাত্র, আর বাকিরাই তো অছাত্র বা অন্য প্রতিনিধি, অন্য জায়গার থেকে অন্য সম্মিলিত সিলেকশনের মধ্যে দিয়ে আসছেন। কিন্তু মোটা দাগে এই সরকারের ব্যর্থতার সাথে কোনো না কোনোভাবে ছাত্রদের কথাটা সবার আগে আসে। সেদিক থেকে অভ্যুত্থানের যেটা বললেন ফয়েজ ভাই, পোস্টার বয় হিসেবে নাহিদের এই ধরনের রেসপন্স করার যৌক্তিক কারণ আছে, এটা একটা। আরেকটা হলো যে ধরেন আমরা সম্প্রতি মাহফুজ আলমের কথাটা যদি চিন্তা করি, উনি যখন একটা পজিশন ব্যক্ত করছেন যে এখানে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলছেন এবং মৌদুদিবাদী প্রক্সি পার্টিগুলোর ব্যাপারে সতর্কতা দেখাচ্ছেন, ওনাকে যেইভাবে আপনার আক্রমণ করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ট্রল করা হচ্ছে, তারপরে হলো ওনার কয়েকটা জায়গায় ওনাকে আক্রমণই করা হলো দেশের বাইরে, সেক্ষেত্রে তো ধরেন ডেফিনেটলি এটা মনে করার কারণ আছে যে তাদেরকে আপনার এক ধরনের ব্যবহার করা হচ্ছে, তাদেরকে সামনে রেখে এখানে অন্যান্যরা সেই পুরনো কাঠামোতেই ক্ষমতা চর্চা করার যে পদ্ধতি সেদিকেই তারা আছে, জাস্ট ছাত্রদেরকে ব্যবহার করছেন, এটা একটা। ফলে আমি মনে করি নাহিদ ইসলামের এই বক্তব্যের মধ্যে সত্যতা আছে। আর একটা হলো যে এখানে আমি মনে করি না যে হ্যাঁ ফয়েজ ভাই যেটা বললেন, এটা এই সরকার যদি ব্যর্থ হয়, সে ব্যর্থতার দায়টা তো সম্মিলিত না, সবাই মিলে এই সরকারটা গঠন করছে, এককভাবে কেউ তো গঠন করেনি। তো কিন্তু সরকারের সিদ্ধান্তর ক্ষেত্রে সমন্বয়হীনতার ব্যাপারও তো দেখা যাচ্ছে। যেমন ধরেন এই যে গণভোটের একটা বিষয় এখন আলোচনা, উদাহরণ হিসেবে বলছি, গণভোট কেন? তারপর জুলাই সনদ, এই সনদ আইনি ভিত্তিক, এই জুলাই সনদ কে করছে? এই সরকার। এই সরকার যদি বৈধ হয়, সবার ম্যান্ডেটে যদি এই সরকার গঠিত হয়, এই সরকারের গঠিত কমিশনের মধ্যে দিয়ে লম্বা সময় ধরে চা সিঙ্গারা খাইয়া আপনারা যেই সনদের বিষয়ে আলোচনা করলেন, কিছু কিছু বিষয়ে ঐক্যমত আসলেন, তারপরে আবার এর জন্য আলাদা আইনি ভিত্তি কেন লাগবে এটার? তারপরে তো আপনি সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেছেন। সরকার যদি বৈধ হয়, তার কমিশন যদি বৈধ হয়, সেই কমিশনের প্রণীত আইনি ভিত্তি জামায়াত এবং এনসিপি কেন চায় সেটির ব্যাখ্যা তো তারা দিয়েছে। আইনি কারণ জামাত এবং তারা এনসিপি ভরসা পাচ্ছে না যে এরপরে যে দল নির্বাচিত হয়ে আসবে তারা যে সেটি বাস্তবায়ন। সেই ভরসা তাদের পাওয়ার তো দরকার নেই, সেই ভরসা পাইতে হবে জনগণের। তারা কে? জনগণ কিভাবে জানাবে যে তারা ভরসা পাচ্ছে কি? জনগণ তো পরবর্তী সময় আর ভোট দিবে না তাদেরকে, এটা তো ডেমোক্রেটিক প্রসেস। সেটা তো গণভোটের মাধ্যমেও জানাতে পারবে। গণভোট কেন? জনগণ চাইলে না দিতে পারে। গণভোট এটা আপনি কি এটা পলিটিক্যাল বিষয়ে আপনি লিগ্যাল সলিউশন করতে পারবেন? সমস্যাটা তো পলিটিক্যাল। প্রবলেমটা কোথায়? কনসেপচুয়ালি পলিটিক্স বুঝতেছেন, আপনি বুঝতেছেন আইন আদালত। রাষ্ট্র তো আইন আদালতের বিষয় না, রাষ্ট্র কি সুপ্রিম কোর্ট না হাইকোর্ট? কোর্ট প্রাঙ্গণ না তো। যে বিষয়টা পলিটিক্যাল, আপনি ধরেন আমি নির্বাচিত হইলাম, হয়ে আমি জুলাই এর একটা কিছু করলাম না, আপনি কি করবেন আমাকে? আপনি বড় যেটা পারবেন আমাকে আর ভোট দিবেন না। সেই জন্য তো আগে আপনার ডেমোক্রেটিক প্রসেসটা রিস্টোর করতে হবে। তা না করে আপনি আগে গণভোটে যাচ্ছেন। গণভোটে যাওয়ার মধ্যে আপনি কি করছেন? আপনি গোটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার বাইরে চলে যাচ্ছেন। আপনি গণভোটে গিয়েছিল কখন মানুষ? সেই উদাহরণগুলো বলেন আপনি। এরশাদের সময়, জিয়া রহমানের সময় গিয়েছে, তখন কি ছিল? তখন কি এরকম একটা স্টেবল গভর্নমেন্ট ছিল? তখন কি এরকম একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার ধারাবাহিকতার মধ্যে দিয়ে এরকম শাসন কাঠামো ছিল? তার মানে কি আপনি বিপ্লব বিন করেন, কিন্তু হয়েছে গণ অভ্যুত্থান। ফলে এখন এই গণ অভ্যুত্থানের ভিতরে কিলায় কাঁঠাল পাকানো বলেন একটা কথা, এরকম
আপনি আপনার বিপ্লবী আকাঙ্ক্ষা একটা গণঅভ্যুত্থানের সরকারের ভিতর দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং আপনি আপনার দলীয় ফায়দা হাসিল করতে যাচ্ছেন। আপনি ডেমোক্রেসি মিন করেন না। ডেমোক্রেসি মিন করলে আপনি জনগণকে এম্পাওয়ার করার দিকে মনোযোগী হইতেন। গণভোটে এখানে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করার ব্যাপারে এই সরকার বসে থাকবে কেন? যেগুলো আপনার তো পুনর্গঠন দরকার, এটা তো সবাই জানে, যেটা আপা বললো, সে বিষয়ে তো কারো কোনো দ্বিমত নাই। তো পুনর্গঠন